শুধুমাত্র কোপানোর ভিডিও করার জন্য প্রাণে শেষ করে দেওয়া হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। যদিও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি কেটু মিজানকে। মিজানকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় তখন পুলিশের সামনে হুমকি দিতে থাকেন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ কিলার কেটু মিজান। জেল থেকে বেরিয়ে দেখে নেওয়ারও হুমকি দিতে থাকে কেটু এবং তার দলবল। এত বড় অপরাধের পরেও তাদের আক্রমণাত্মক মনোভাব কমেনি, বরং নতুন করে হুমকি দেয়। এই সময় দেখা যায় একজনের গলায় লেখা ডেঞ্জার, অর্থাৎ বিপজ্জনক। এরা চৌরাস্তার কুখ্যাত সন্ত্রাসী, যারা বছরের পর বছর এসব করে আসছে। আবার জামিন পেলে আবার একই কাজ করবে, এটাই স্বাভাবিক, কারণ ওরা জানে ওদের পেছনে আছে রাঘব বোয়াল। 7 আগস্ট রাত 8টার দিকে গাজীপুরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ তখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু খবর ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ের মধ্যে। প্রাথমিক খবরে জানা যায় চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন আসাদুজ্জামান তুহিন, কিন্তু এটা ছিল প্রাথমিক খবর, যা পরবর্তীতে ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ তেমন কোনো লাইভের প্রমাণ সাংবাদিক তুহিনের ফেসবুক অ্যাকাউন্টে বা তার প্রতিষ্ঠানের কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। এরপর শুরু হয় এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদে আপনাকে স্বাগত। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, জানতে পারবেন অজানা অনেক তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শুধুমাত্র কোপানোর ভিডিও করার জন্য প্রাণে শেষ করে দেওয়া হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। যদিও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি কেটু মিজানকে। মিজানকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় তখন পুলিশের সামনে হুমকি দিতে থাকেন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ কিলার কেটু মিজান। জেল থেকে বেরিয়ে দেখে নেওয়ারও হুমকি দিতে থাকে কেটু এবং তার দলবল। এত বড় অপরাধের পরেও তাদের আক্রমণাত্মক মনোভাব কমেনি, বরং নতুন করে হুমকি দেয়। এই সময় দেখা যায় একজনের গলায় লেখা ডেঞ্জার, অর্থাৎ বিপজ্জনক। এরা চৌরাস্তার কুখ্যাত সন্ত্রাসী, যারা বছরের পর বছর এসব করে আসছে। আবার জামিন পেলে আবার একই কাজ করবে, এটাই স্বাভাবিক, কারণ ওরা জানে ওদের পেছনে আছে রাঘব বোয়াল। যে কোনো মূল্যে এদেরকে জেল থেকে বের করে আনবে। এত ক্ষমতার উৎস কি কেটু মিজানের এবং তার দলবলের? কাদের শেল্টারে ওরা এসব করে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপরাধীদের অপকর্মের ভিডিও করায় প্রাণে শেষ করে দেওয়া হয় সাংবাদিক তুহিনকে। এই ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে এ মামলায় মোট 8 জন আসামি গ্রেফতার হলো। এদের সবাই এখন পুলিশ হেফাজতে। রিমান্ডে নেওয়ার আগে সাংবাদিকদের সামনেই বেয়াদবি করতে থাকে প্রধান আসামি কেটু। সে বলতে থাকে, আমি যা করি সব রিয়েল। ভয়ঙ্কর চেহারার কেটু মিজানকে দেখে মনে হয়েছে সে একজন সাইকোপ্যাথ। চেহারায় কোনো ভয় অনুশোচনা কিছুই নেই, বরং চেহারায় প্রকাশ পাচ্ছে সে সুযোগ পেলে আবারও কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার যে 8 আসামি গ্রেফতার হয়েছে তাদের বিবরণ দেখলাম। প্রত্যেকের নামে 4-5টা করে মামলা। একজনের নামে 11টা মামলা। সর্বনিম্ন যে লোক তার নামে 2টি মামলা। এখন সাধারণ প্রশ্ন হচ্ছে, এত মামলার ডেঞ্জার সব আসামিরা জেলের বাহিরে থাকে কি করে? এর দায় কার? এর দায় যার। তুহিন হত্যার দায় কি তার উপরে পড়ে না? অবশ্যই পড়ে। এলাকাবাসী বলছেন স্থানীয় কিছু নেতাদের হয়ে কাজ করে কেটু এবং তার দলবল। ওরা যত অপরাধী করুক না কেন, তারা কেটুদের জেল থেকে বের করে আনে। দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে গোটা দেশ। অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শেষ করে দেওয়ার পরও নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে ঘাতকরা। ফেসবুকে আরেকজন লিখছেন, বিচারিক ব্যবস্থায় আমার দেশ ব্যর্থ। একটা খুন হতে সময় লাগে 5 মিনিট, আর এর বিচার হতে হতে 50 বছর লেগে যায়। প্রকাশ্যে খুনের আসামি জামিনে বেরিয়ে আসে। এগুলা কি আইনের সুশাসন? এর জন্য একমাত্র দায়ী প্রশাসন ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা। ঘাতকরা জানে এদেশের আইন তার একটি চুলও ছিঁড়তে পারবে না। কয়েক মাসের মধ্যে তাদের পরিচালনাকারী কথিত বড় ভাই তাদের জামিনে ছাড়িয়ে নেবে। জেলে যাওয়া আসা তাদের কাছে গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে যাওয়ার মতোই সহজ। গ্রেফতারকৃত একজন আসামি বলতে থাকে, সে 17 দিন আগে জেল থেকে বের হয়েছে। রাস্তার পাশে জন্ম নেওয়া টোকায় সন্ত্রাস হবে, মানুষের প্রাণ নিবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র এদেরকে সন্ত্রাসী তৈরি করেছে। ছেলেটা বলতেছে 15 দিন আগে সে জেল থেকে বের হয়েছে মাত্র।
তার মানে জেল থেকে বের হওয়া মানে তাদের নতুন করে মানুষ খুন করার শক্তি যোগায়। বাহ, চমৎকার! এদেরকে জামিনে মুক্তি করার জন্য আইনজীবী কিভাবে ফাইল নিয়ে দাঁড়ায়, আগে তাদের বিচার করা দরকার বলে মনে করেন অনেকেই। এই বুঝি নয়া স্বাধীনতার প্রতিফলন। আজ সোহাগ, কাল তুহিন, এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলছে। শুধু গ্রেফতারি হয়, কিন্তু বিচার হয় কয়জনের? পুলিশ ঠিকই আসামি ধরছে, কিন্তু এই নড়বড়ে বিচার ব্যবস্থার কারণে আসামি ঠিকই জামিনে বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িতরা একাধিকবার ছিনতাই অভিযোগে গ্রেফতার হলেও বেশিরভাগ সময়ে জামিনে ছাড়া পেয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় তাদের নেতৃত্বে চলে ছিনতাই পরিকল্পনা। হত্যাকাণ্ডে জড়িত একজন মিজান অতীতে চৌরাস্তা এলাকাতেই একাধিক ছিনতাইয়ের সময় আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যার ঘটনায় জড়িত আরেকজন হলেন জালাল। তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু জিডি রয়েছে তার বিরুদ্ধে। স্বাধীন ছিনতাই চক্রের নতুন সদস্য হলেও আগ্রাসী মনোভাবের জন্য তাকে ব্যবহার করা হয় মামলার সময়। তুহিন হত্যার সময় চাপাতি নিয়ে সেই প্রথম আঘাত করে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। রাতভর জিজ্ঞাসাবাদে ওই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার সকাল 11টায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসপিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। তিনি জানান, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে শেষ করা হয়। তিনি বলেন, চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশা সেই নারীকে আঘাত করে। এ ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে। মামুন খান চিশতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এটাই কারণ পাওয়া গেছে। তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি আর এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে শেষ করে তারা। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে শেষ করার প্রতিবাদে দেশব্যাপী চলছে মানববন্ধন। সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সমাজের কণ্ঠে উঠেছে এক জোরালো দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্র ব্যর্থ হবে। সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ শমা আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাশেম। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। দক্ষিণ অঞ্চলে মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ শমা আলাউদ্দিন, বেলাল হোসেন সহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। সাতক্ষীরা প্রেস ক্লাবে 30 জনের হামলা এবং কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় পুলিশ এখনও নিষ্ক্রিয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পি, RTV-র রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের মোহাম্মদ আসাদুজ্জামান, চ্যানেল 24-এর আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খা সহ অনেকে। তারা হুঁশিয়ারি দেন, যদি প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। গণমাধ্যম একযোগে প্রতিবাদ জানাবে এই সহিংসতার বিরুদ্ধে। অনেকে দাবি তুলেছেন, প্রকাশ্যে মানুষকে প্রাণে হত্যা করেছে, তার কোনো সাক্ষী প্রমাণ দরকার নেই, ফাঁসিতে ঝোলানো হোক। সাধারণ জনগণের দাবি এটাই, এই নির্মম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত হোক, যাতে আর কোনো সংবাদকর্মী তুহিনকে হারাতে না হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ঘাতকদের যেন প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত তৈরি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আজ আমরা এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা সাংবাদিক তুহিন হত্যা নিয়ে কিছু কথা বলতে এসেছি। এই ভিডিও হয়তো আপনার ভাবনায় নতুন কিছু খোরাক দিতে পারে।
প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব বর্তমান সমাজ বাস্তবতায় যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা তার কেমন ব্যাখ্যা পাই এবং পরবর্তীতে তা কতটুকু বদলে যায়। এই বদলে যেতে কতটা সময় লাগে, সেই সময়ের মধ্যে কি আমাদের আগ্রহেও কিছুটা ভাটা পড়ে, ঘটনার গুরুত্বও কি বদলে যায়। 7 আগস্ট রাত 8টার দিকে গাজীপুরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ তখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু খবর ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ের মধ্যে। প্রাথমিক খবরে জানা যায় চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন আসাদুজ্জামান তুহিন, কিন্তু এটা ছিল প্রাথমিক খবর, যা পরবর্তীতে ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ তেমন কোনো লাইভের প্রমাণ সাংবাদিক তুহিনের ফেসবুক অ্যাকাউন্টে বা তার প্রতিষ্ঠানের কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। এরপর শুরু হয় এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়া। অনেকেই ধারণা করতে থাকেন যে যেহেতু প্রকাশ্য জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেহেতু তাদের মাথার উপর কারো না কারো রাজনৈতিক ছত্রছায়া আছে, না হলে এত বড় সাহস তারা পেল কিভাবে। বর্তমান সামাজিক বাস্তবতায় এই ভাবনাটা আসাও অযৌক্তিক কিছু নয়। ঘটনার প্রায় 2 ঘন্টার মাথায় এনসিপি নেতা সার্জিস আলমের একটা ফেসবুক স্ট্যাটাস এমন ভাবনাকে আরও উস্কে দেয়। রাত 9:55 সার্জিস আলম তার ফেসবুক পেজে লেখেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। এই লেখায় 2টি ঘটনার উল্লেখ ছিল। প্রথম ঘটনায় রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার উল্লেখ থাকলেও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় বলা হয়েছে ছিনতাইকারী সন্ত্রাসীরা, কিন্তু ফেসবুকে আমরা এত খুঁটিয়ে কিছু দেখি না, তাই গুঞ্জন বাড়তে থাকে। এই কারণেই সবকিছুরই রাজনীতিকীকরণ সহজ হয়, কারণ আমরা সেটাই বিশ্বাস করতে চাই। তারপর সময় গড়াতে লাগলো, তুহিনকে হত্যার সিসি ক্যামেরার ফুটেজও ছড়িয়ে পড়তে লাগলো। পুলিশ মাঠে নামলো, ভিন্ন ব্যাখ্যাও আসতে শুরু করলো। এদিকে প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম বললেন তিনি তার দোকানে বসেছিলেন, হঠাৎ তুহিন দৌড়ে এসে তার দোকানে ঢুকে পড়ে। পরে 3 জন তার দোকানের ভেতরে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে 2 জন রামদা নিয়ে দাঁড়িয়েছিল। খায়রুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করার হুমকি দেয় সন্ত্রাসীরা। এই প্রত্যক্ষদর্শী আরও জানান, ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে, কিন্তু কেউই বাঁচাতে আসেনি। আমাদের আসলে রুখে দাঁড়ানোর সাহস নেই। আমরা শুধু ঘটনার আকস্মিকতায় বিস্মিত হই, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব করি, তারপর বিচারের দাবিতে আহাজারি করি, কিন্তু মানুষের জীবন চলে যায়। একদিনে আসলে এমন হয়নি। আমরা ভয় পেতে পেতে পিছু করতে একা হয়ে গেছি। যখন একা হয়ে গেছি তখন হারিয়েছি সাহস। যাই হোক, তুহিনের হত্যাকাণ্ডের ঘটনায় ফিরে যাই। ওই 7 আগস্ট রাত 12:15টার দিকে ঘটনার আরেকটি ব্যাখ্যা পাওয়া গেল। সেই ব্যাখ্যা হলো পূর্ব শত্রুতার জেরে 5-6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এটাও কিন্তু সর্বশেষ সত্য নয়। আসল সত্য বেরিয়ে আসার আগেই সিসি ক্যামেরার ফুটেজের বদৌলতে হত্যাকারীদের ছবি সবার কাছে পৌঁছে গেছে। পুলিশও ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে। 8 আগস্ট এই ঘটনার সর্বশেষ ব্যাখ্যা দিল পুলিশ। তাতে জানা গেল ওই এলাকায় এক নারীকে দিয়ে হানি ট্র্যাপ বা ফাঁদ পেতেছিল সাংবাদিক তুহিনের হত্যাকারীরা। বাদশা নামের এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পরপরই গোলাপী নামের এক নারীর হানি ট্র্যাপে বা ফাঁদে পড়েন। গোলাপের সাথে থাকা ওই চক্র দেশীয় সব অস্ত্র নিয়ে বাদশাকে ঘিরে ধরেছিল। বাদশার ওপর চড়াও হয়েছিল তারা। এই ঘটনায় নজরে পড়ে যায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। তিনি তখন পুরো দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন।
তার এই কাজ ওই সন্ত্রাসীদের চোখে পড়ে যায়। টার্গেটে পরিণত হন আসাদুজ্জামান তুহিন। তারপর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। প্রসঙ্গ যখন এলোই তখন হানি ট্র্যাপ নিয়ে ছোট্ট করে কিছু তথ্য দেই আপনাদের। এই হানি ট্র্যাপ একটা পুরনো কৌশল। হয়তো তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দারা এই কৌশল ব্যবহার করতেন। এর মাধ্যমে কাউকে ফাঁদে ফেলার জন্য নারীকে ব্যবহার করা হয়, অথবা বলতে পারেন নারী এটার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। বিষয়টা বেশিরভাগ সময় কৌশলগত প্রেমের মতো, শুধু তথ্য সংগ্রহ নয়, কৌশলে আপনার কাছ থেকে কিছু আদায় করার জন্য বা আপনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য হানি ট্র্যাপ ব্যবহার করা হতে পারে। আমার ধারণা গাজীপুরের এই ঘটনায় হয়তো ওই চক্র হানি ট্র্যাপের শর্টকাট ভার্সন ব্যবহার করেছিল। হতে পারে যে ওই বাদশা নামের ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পর গোলাপি তার সাথে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, তারপরই শুরু করেছে বাকবিতণ্ডা, আর পুরো চক্র তো তার আশেপাশেই ছিল। এবার চলুন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে তাদের সাথে পরিচিত হই। পুলিশ বলছে তুহিনকে হত্যার সাথে 8 জন জড়িত, তার মধ্যে 7 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো কেটু মিজান, তার স্ত্রী গোলাপি বেগম, স্বাধীন, আলামিন, সুমন, ফয়সাল হাসান আর শাহজালাল। এই আসামিদের মধ্যে স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা আছে। ট্যাটুতে ইংরেজিতে লেখা ডেঞ্জার, ভয়ঙ্কর। তাদের অপরাধের শিকার যারা হয় তারা জানে এই চক্র কতটা ভয়ঙ্কর। শুধু ভিকটিমরাই জানে না, অপরাধীরা সজ্ঞানে নিজেদেরকে ভয়ঙ্কর করে তুলেছে। এই চক্রের যে গোলাপি বেগম, সে ওই হানি ট্র্যাপের কাজ করে। তার স্বামী কেটু মিজানও এই চক্রেরই। স্বাধীনের নাম ডেঞ্জার স্বাধীন, আর মিজানের নাম কেটু মিজান কেন সেটা জানতে পারলে হয়তো তাদের অপরাধের আরও কিছু ফিরিস্তি জানা যাবে। কারণ এই অপরাধী চক্র এই প্রথম মাঠে নেমেছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ তো নেই। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তার 2 সন্তান, একজনের বয়স 7 বছর, আরেকজনের 3। তুহিনের মা সাহাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। মায়ের চিকিৎসা করাতে গাজীপুরে নিতে শুক্রবারই বাড়িতে যাওয়ার কথা ছিল তুহিনের। শুক্রবারেই তিনি বাড়িতে ফিরলেন, তবে অ্যাম্বুলেন্সে কফিনবন্দি হয়ে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলছে। এ প্রসঙ্গে আমার শেষ একটা কথা, আর সেটা হলো রাজনৈতিক দলগুলো তো জনগণেরই সেবা করতে চায়, জনগণেরই জানমালের নিরাপত্তা দিতে চায়। পুলিশের জনবল সংকট থাকলেও তাদের তো নেই। তাহলে তারা কি পারে না জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে? পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ভিজিল্যান্স টিম তৈরি করে দিতে। তাতে জনগণের সেবাও হলো, আবার ইতিবাচক রাজনৈতিক ভাবমূর্তিও তৈরি হলো। বিষয়টা কি একটু ভেবে দেখবেন? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে চাচ্ছি। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।